বাংলা ফুড ব্লগার্স। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফুড ব্লগিং এর ডেফিনেশনটা কিছুটা এরকম। ভাড় মে যায় ভাড়। ইয়েস। যেখানে তৈরি বিরিয়ানিতে ঘি ঢালাটাকে ঐতিহাসিক মুহূর্ত বলে সেলিব্রেট করা হয়, কিংবা খাবারটা আনহাইজেনিক বা আনহেলদি জেনেও শুধুমাত্র ভিউজের জন্য এক দোকানে দিনের পর দিন পড়ে থাকতেও দেখা যায়। নইলে ভিউজের জন্য ইচ্ছা করে ক্রিঞ্জ কিছু বলা বা স্ক্রিপ্টেড কোনো ঝামেলা সৃষ্টি করা অথবা দোকানদারের সাথে হাতাহাতি করা, এসব করে এই ভিডিওতে ভিউজ আসলেই আজকাল যে কেউ নিজেকে ফুড ব্লগারের ট্যাগ দিয়ে দেয়, যেখানে তাদের সেই ফুড ব্লগে ফুডের ব্যাপারে নলেজ কম আর এরকম মশলাদার কন্টেন্টই বেশি থাকে। আর এসব করেই এরকমই কিছু সো কল্ড ফুড ব্লগার বাংলার কিছু রিয়েলিটি শোতে গিয়ে আর সেখানে দু একটা অ্যাওয়ার্ড পেয়ে নিজের এই কাজকে গ্লোরিফাই এবং জাস্টিফাইও করে, যার দেখা দেখি আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সরকারি চাকরি প্রার্থীর থেকে ফুড ব্লগারের সংখ্যাটাই বেশি। বাট আজ থেকে কয়েক বছর আগে অব্দিও ব্যাপারটা এরকম ছিল না। কারণ তুমিও যদি বাংলা ইউটিউবের একটু পুরনো দর্শক হও, তাহলে নিশ্চয়ই তোমারও মনে আছে যে আগে ফুড ব্লগিং মানে ছিল কোনো খাবারের পিছনে ইতিহাস তুলে ধরা, কিংবা সেই খাবারের অনেস্ট রিভিউ দেওয়া অথবা বেস্ট খাবারগুলো দর্শকের সামনে তুলে ধরা, যেখানে সেটাই আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে পরিণত হয়েছে। বাট তুমি এটা জানলে অবাক হবে যে আজকের দিনে দাঁড়িয়েও বাংলাতেই এমন কিছু ফুড ব্লগার রয়েছে যারা তাদের এই পুরোনো দিনের অথেন্টিসিটিটাকেই ধরে রেখেছে, যাদের মধ্যে কেউ যেমন ফুড ব্লগিং এর সাথে সাথে নিজের অডিয়েন্সকে তার ডান্স মুভসের মাধ্যমে এন্টারটেইন করতে সক্ষম হয়েছে, কিংবা এদের মধ্যেই কারোর হাত ধরে বাংলাতে ফুড ব্লগিং ব্যাপারটা নর্মালাইজ হয়েছে, অথবা কেউ তার সিম্পলিসিটি এবং কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে যে ফুড ব্লগিং এর নামে ওরকম ক্রিঞ্জ কন্টেন্ট না বানিয়েও কোয়ালিটি কন্টেন্ট বানিয়েও ফেমাস হওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে। কি এখন তোমার মনে এই প্রশ্ন আসছে তো যে আজকাল এসব সো কল্ড ক্রিঞ্জ ফুড ব্লগার ছাড়া আর তো কোনো কোয়ালিটি ফুড ব্লগার দেখাই যায় না, এ তাহলে কাদের কথা বলছে? এরকম ফুড ব্লগারও আছে বাংলায়। আর তাই তুমিও যদি জানতে চাও যে এদের ফুড ব্লগিং আর ক্রিঞ্জ ব্লগারদের মধ্যে তফাৎটা কোথায়, কিংবা তারা কি এমন ফুড ব্লগ করে যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে মানুষ তাদের সেই ভিডিওতে ভালোবাসা দিয়ে আসছে, কিংবা সবাই তাদের রিভিউকেই ট্রাস্ট করে, আর তাই এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই ফুড ব্লগারদের ব্যাপারে ডিটেলসে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। তবে এই লিস্টে তোমার প্রিয় ফুড ব্লগারের নাম না থাকলে খুব একটা অবাক হও না, কারণ সে যেটা করে সেটাকে আদৌ ফুড ব্লগ বলা চলে কিনা সেটা ভগবানই জানে। আর এই ভিডিওতে বলা সমস্ত কিছুই আমার ব্যক্তিগত মতামত, আর তোমার নিজস্ব মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। ফুড ব্লগিং বাংলার ক্ষেত্রে কি? না আপনি রাস্তায় বিরিয়ানি দেখা, রাস্তায় বিরিয়ানি দেখা, ওই লাল শালুতে মোড়া থাকবে, আমরা সবাই সেই বিরিয়ানি খাবো, খেয়ে ফুড ব্লগারটা ভালো বলবে, পাবলিক গালাগাল দেবে, এটা হচ্ছে ফুড ব্লগিং। তোমার বাংলা এই মুহূর্তে ফুড ব্লগিং বলতে যেটা হচ্ছে সেটা ওই বিরিয়ানিরই গল্প, এবং আরেকটা আমি অ্যাড করবো যে কত সস্তায় কত খাবার পাওয়া যাচ্ছে, কিছুদিন পরে খাওয়ার জন্য টাকা দেওয়া হবে। এই লিস্টে ফার্স্টে যার নাম বলবো তাকেই বাংলার ফুড ব্লগিং এর পায়োনিয়ার বলা হয়, কারণ সে যেই সময় বাংলাতে প্রপার ফুড ব্লগিং স্টার্ট করেছিল সেই সময় বাংলার মানুষ ফুড ব্লগিংটাকে একটা বিজনেস বানানো তো অনেক দূর, ফুড ব্লগিং খায় না মাথায় দেয় সেটাই ঠিকভাবে বুঝতো না। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি ইন্দ্রজিৎ লাহিড়ী একে ফুডটাকে নিয়ে। এক যে আছে ফুডকা তার বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। যে 2017 সালের মতো একটা সময় যেখানে ভাইন্স এবং রোস্টিং ভিডিও ফেমাস হচ্ছিল, সেরকম একটা সময় দাঁড়িয়ে প্রফেশনাল এবং এন্টারটেইনিং ফুড ব্লগিং স্টার্ট করে, এবং তার সেই ফুডকা সিরিজে সে এবং মীর বাংলার বিভিন্ন প্রসিদ্ধ এবং নামকরা দোকান এক্সপ্লোর করা থেকে শুরু করে সেখানে খাবারের স্পেশালিটি বলতে শুরু করে। মানে এটা ক্রস করে গেল 80, তাহলে এখানে একটু খেয়ে আসি। একটুই হ্যাঁ, মানে আরো খাওয়া আছে কিন্তু পরে। তবে প্রথম দিকে তাদের সেই ভিডিওতে ভিউজ না আসলেও ধীরে ধীরে তার সেই ফুডকা সিরিজ যত বাংলার মানুষের কাছে ছড়িয়ে পড়ে, ততই বাংলার মানুষও তাদের সেই ফুডকা সিরিজে অনেক ভালোবাসা দেয়, এবং সেই সময় দাঁড়িয়েও তাদের সেই বাংলা ফুড ব্লগিং এ মিলিয়নসে ভিউজ আসতে শুরু করে। মানে জাস্ট ভেবে দেখো যে সেই সময় যেখানে আর কেউ ফুড ব্লগ করতো না বললেই চলে, আর যখন বাংলাদেশ শুধুমাত্র রোস্টিং, মিমস, ডাবল মিনিং জোকস কিংবা প্র্যাঙ্ক ভিডিওসই ভাইরাল হচ্ছে, সেরকম একটা সময় দাঁড়িয়ে দুটো মাঝবয়সী লোক খাবার নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করছে, এবং সেটাই বাংলার মানুষ রাতারাতি ভাইরাল করে দিচ্ছে, যার প্রমাণ আজও ফুডকা চ্যানেলের পপুলার ভিডিওসের লিস্টটা দেখলেই বুঝতে পারবে। এভাবেই চলে এসছে বছরের পর বছর। 2017 থেকে শুরু করে তার পরবর্তী 6 বছর কখনো কলকাতা শহর কিংবা কখনো বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে বিভিন্ন ব্রেকফাস্ট আইটেম থেকে শুরু করে বিরিয়ানি, রোল, স্ট্রিট ফুড সবই তুলে ধরেছিল তারা তাদের চ্যানেলে। খাবারটা শেষ করি, পোলাওটা দেখে আসুন। ইভা ক্যাফে
अंजुना बीच। আর সেটা দেখেই ফুটকার সাকসেস আন্দাজ করা বাংলার সাধারণ মানুষের খুব একটা শক্তকার ছিল না, বাট তাদের এই সফলতা দীর্ঘদিন স্থায়ী হলো না। কারণ 2023 সালের এপ্রিল মাসের পর থেকে ফুটকা চ্যানেলে মীর আফসার আলীকে আর দেখা গেল না। কারণ তুমিও নিশ্চয়ই জানো যে 2023 সালে মীর মির্চি থেকে আলাদা হয়ে গিয়ে তার গপ্প মীরের ঠেক স্টার্ট করে, এন্ড তার ফলেই হয়তো তার সেই চ্যানেল ছেড়ে ফুটকাকে আর টাইম দেওয়া হচ্ছিল না তার, সেই কারণেই হয়তো আর তাকে দেখাও যাচ্ছিল, এবং এরপর থেকে ফুটকা চ্যানেলেরও ভিউজ কমতে শুরু করে। বাট এত বছর ধরে বানানো তার লয়াল অডিয়েন্স বেস তাকে নিরাশ করেনি, যার কারণে সেখান থেকে শুরু করে আজ অব্দি একাই সেই চ্যানেলের মেন ফেস এবং দায়িত্ব সামলে আসছেন তিনি, এবং চ্যানেলের আগের রীতি ফলো করে দিনের পর দিন বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে যেমন মানুষের মন জয় করেছেন, তেমনই স্ট্রিট ফুড থেকে শুরু করে রিসেন্টলি তার ভিয়েতনাম কিংবা ব্যাংককের ফুড ট্যুর ভিডিওসেও মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। ওয়েলকাম টু ফুডকা সিরিজ ভিয়েতনাম, ব্যাংকক, থাইল্যান্ডে। ব্যাংককে কি করব যেটা ভাবছেন সেটা নয়, সেটা দেখাবো না। যেটা করব সেটা হচ্ছে স্ট্রিট ফুড খাবো, যার জন্য থাইল্যান্ডের বিশ্বজোড়া সুনাম। এবং সেও তার নিজের B2B সেলস এবং হোটেল ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যেমন বিভিন্ন নাম করা ব্র্যান্ডদের সাথে রেগুলার বেসিসে কাজ করে গেছেন, তেমনি ব্র্যান্ডদেরও প্রফিটেবল ROI দিয়ে এসছেন। আর তাই ফুড ব্লগিং এর নামে এরকম ক্রিঞ্জ ভিডিও না বানিয়েও কিভাবে কোয়ালিটি কন্টেন্ট বানিয়ে সেটাকে একটা প্রপার বিজনেস বানানো যায়, বা এর সাথে সাথে সাস্টেনেবল একটা বিজনেস কি করে স্টার্ট করতে হয়, সেটা সবার হয়তো ফুটকাকে দেখেই শেখা উচিত। কারণ ফুটকা তার চ্যানেলের পাশাপাশি ক্লাউড কিচেনের বিজনেসও রান করছে, এবং তার মতো ব্র্যান্ড বাংলার আর কোনো ফুড ব্লগারের সাথে কাজ করে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তুমি কবে থেকে ফুটকা সিরিজ দেখো এবং ফুটকাকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। হ্যাঁ, এখন তুমি নিশ্চয়ই বলবে যে ফুটকা চ্যানেল অনেকেই মীরের জন্যই দেখতো। হ্যাঁ, এটা ফুটকা নিজেও সবসময় স্বীকার করে, এবং সে এটাও বহুবার বলেছে যে সেই সময় যেহেতু ফুড ব্লগিং ব্যাপারটা অডিয়েন্স এবং দোকানদারদেরও বোঝানো অনেক মুশকিল ছিল, তাই মীর খেতে আসবে বলাতে তাদের সেই কাজটা অনেক স্মুথলি হয়ে যেত সেই সময়। মানে আমাদের প্রথম দিককার অভিজ্ঞতা আছে যখন আমাদের টিম থেকেও ফোন করে জিজ্ঞেস করেছিল যে আমরা এরকম শ্যুট করতে যেতে চাই। প্রথমে বললো তো ফুড ব্লগ ব্যাপারটা কি, বললাম এরকম ইউটিউবে আসবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আচ্ছা তা আপনারা কী দেখাবেন, এইসব ফালতু প্রশ্নগুলো হলো। তখন আমাদের উত্তর ছিল যে দেখুন মীর কিন্তু খেতে যাবে, এইটাতে ব্যাপারটা ক্লোজ হতো। বাট এরপর যে ফুড ব্লগারের কথা বলবো, সে একজন কর্পোরেট এমপ্লয়ি হয়েও তার খাবারের প্রতি ভালোবাসা থেকেই ফুড ব্লগিং স্টার্ট করেছিল, এবং আস্তে আস্তে আজ সে বাংলার ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড এবং অনেস্ট ফুড ব্লগার্স। এবং সেই হয়তো বাংলার প্রথম ফুড ব্লগার যে শুধুমাত্র কলকাতা বা তার আশেপাশের কোনো দোকানে পড়ে না থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্যের বিখ্যাত খাবারের সাথে সাথে সেখানকার ইতিহাসও রেগুলার বেসিসে তার ভিডিওতে তুলে ধরছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি শুভ্র ব্যানার্জি একে জিপসি বংকে নিয়ে। Hello and welcome to my YouTube channel Gypsy Bong. I am your host Shubhro Banerjee. As a person I love to eat, I love to travel, and all these videos I want to share with you lovely people. So let's begin the journey together. I hope you will enjoy it. সালটা 2019। তখন ফুড ব্লগিং ব্যাপারটা ধীরে ধীরে ফুটকা এবং তার সমসাময়িক কিছু ফুড ব্লগারদের দৌলতে বাংলাতেও নর্মালাইজ হতে শুরু করেছে। মানে ততদিনে বাংলার মানুষ এটা বুঝে গেছে যে এরা সত্যি অনেস্ট রিভিউ দেয়, এবং তাদের কথা অনুযায়ী খেয়ে খুব একটা নিরাশ হতে হয়নি বাংলার অডিয়েন্সকে। তাই আস্তে আস্তে ফুড ব্লগারদের ভিডিওতে ভিউজের পাশাপাশি তাদের ওপর ট্রাস্টও করতে শুরু করে বাংলার মানুষ। এন্ড সেই সময় শুভ্র ব্যানার্জি যে কিনা তখনও তার কর্পোরেট লাইফ কন্টিনিউ করছিল, বাট ততদিনই তার খাবারের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন ধরনের খাবারের প্রতি তার নলেজকে সবার সামনে আনার জন্যই সে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে, যার নাম দেয় জিপসি বং, যেখানে এসে কলকাতার বিভিন্ন নামি দামি দোকান এবং সেখানকার খাবারের পিছনের ইতিহাস সমস্ত কিছুই তুলে ধরতে শুরু করে তার ভিডিওতে। বাট শুরুর দিকে তার ভিউজের সংখ্যাটাও আর 5টা নতুন ইউটিউবারের মতোই ছিল। আর অন্যদিকে সেই সময় সে আরো একটা সিচুয়েশনও ফেস করে, যেখানে তার এই সমস্ত ফেমাস দোকানের খাবারের ভিডিওতে দর্শকরা কমেন্ট করতে থাকে যে অন্য কিছু দেখাও, কারণ আমরা এই সমস্ত খাবার ফুডকার্ট চ্যানেলে দেখে এসেছি, আর ওনার প্রেজেন্টেশনও তোমার থেকে অনেক ভালো। তাই সেই সময় অডিয়েন্সের থেকেও এরকম একটা ব্যাকক্ল্যাশ পাইছে। আমি যদি 2019-এর কোনো খাবার সম্পর্কে গল্প বলতাম, লোকে আমাকে বলতো আমরা দেখে নিয়েছি ও সমস্ত ফুডকাতে, আমরা এই সমস্ত গল্প শুনতে চাই না, ঠিক আছে, কত দাম কি পাওয়া যাচ্ছে সেইটা আমাদেরকে বলো। এরকম ডিনায়াল আমি ফেস করেছি অনেক, এখনো হয় মাঝে মাঝে। বাট এই সব কিছুকে কাটিয়ে উঠে এসে আবারও নতুনভাবে এবং বিভিন্ন ধরনের ফুড এবং তাদের ইতিহাস নিয়ে আবারও ভিডিও আপলোড করে দেয় তার চ্যানেলে, যেখানে কখনো ব্রেকফাস্ট আইটেমস কিংবা কখনো মেন কোর্স অথবা বিরিয়ানিও দেখা যেতে থাকে তার ভিডিওতে। আর তার সাথে তার সিম্পলিসিটি এবং তার অনেস্ট রিভিউ সাধারণ মানুষের ধীরে ধীরে বেশ পছন্দ হতে শুরু করে। তারপর থেকেই তারও একটা লয়াল অডিয়েন্স বেস তৈরি হতে শুরু করে, এবং এটা দেখেই মনে হচ্ছিল যে সেও ফুটকা বা সেই সময়ের বাকি ফুড ব্লগারদের মতোই পপুলার হয়ে উঠবে। বাট তার এই সাকসেস বেশি দিন স্থায়ী হলো না, কারণ ফুল টাইম ইউটিউব করার জন্য তাকে তার 9 to 5 জবটা ছাড়তে হতো, এন্ড সেটার জন্য তাকে অ্যাটলিস্ট তার স্যালারির মতো আর্নিং ইউটিউব থেকে করতে হতো। বাট রিস্ক থাকা সত্ত্বেও সে এই বোল্ড স্টেপটা নেয়, এন্ড সেটা বাংলাতে অনেস্ট এবং কোয়ালিটি ফুড ব্লগিং এর স্কোপটা দেখেই। এবং এর কিছুদিন পরেই সে আরেকটা ট্রিকও অ্যাপ্লাই করে তার ভিডিওতে, যেখানে সে তার ইউটিউবের লং ভিডিওতে দেখানো 3টে আলাদা খাবারের দোকানের ক্লিপ কেটে কেটে ফেসবুকে 3টে আলাদা ভিডিও হিসেবে আপলোড করতে শুরু করে, এবং সেই কারণেই সেই সময় ফেসবুক থেকেও ভালো একটা রেভিনিউ জেনারেট হয় তার। এন্ড তার মতে তাকে রাস্তায় দেখলেই যেটুকু মানুষ চেনে সে সবই তার ফেসবুক ভিডিওস এর জন্য, এন্ড হয়তো সেই কারণেই আস্তে আস্তে 0 থেকে শুরু করে
আজ ইউটিউবে তার 1.5 লাখ এবং ফেসবুকে 2 লাখেরও বেশি মানুষ তাকে ফলো করে। তোমার শুভ্র ব্যানার্জিকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও কেমন। আর এরপর যে ফুড ব্লগারের কথা বলবো সে একজন ফুড ব্লগার কম এবং এন্টারটেইনার বেশি, এন্ড আই ক্যান বেট যে তাই ফুড ব্লগ গুলোতে মানুষ তার খাবারের থেকেও বেশি তার এন্টারটেইনমেন্ট করার ক্ষমতার জন্যই দেখতো। এছাড়াও তার ফেমাস ডান্স ভিডিওস এবং ফেমাস ডায়লগও মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। যদি এখনো না বুঝে থাকো যে আমি কার কথা বলছি তাহলে বলে দিই যে আমি কথা বলছি দীপ্ত শঙ্কর বক্সি একে দ্য লেজি বংকে নিয়ে। Welcome to my channel. I am Dipto. You're with the Lazy Bong. Stay high on Kolkata. সালটা 2019, যখন পুরো বাংলা ইউটিউব কমিউনিটি জুড়ে রোস্টিং ভিডিও পপুলার হচ্ছে, ঠিক সেই সময় একটা অতি সাধারণ ছেলে নিজের ফ্লাইট মিস করা এবং ঋত্বিক রোশনের মতো ডান্স স্টেপ করার ভিডিও দেখি তার প্রেমে পড়ে বাংলার সাধারণ মানুষ। তারপর আর কি, সেই সময় বাংলা ফুড ব্লগিং এ 2-1 ছাড়া আর তেমন কোনো ফেমাস নাম না থাকায় সেই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে সেই ছেলেটাই ধীরে ধীরে আজকে লেজি বং হয়ে ওঠে। 2019-এ বাংলা ইউটিউব কমিউনিটিতে শুধুমাত্র রোস্টিং ভিডিও ট্রেন্ডে ছিল। চারিদিকে সবাই রোস্টিং ভিডিও বানাতেই ব্যস্ত ছিল, আর সেখানে ফুড ব্লগার ছিল হাতে গোনা যারা শুধুমাত্র প্রফেশনাল ফুড ব্লগিং এ ফোকাস করতো। বাট সেই সময় হিন্দিতে মুম্বাই ক্যান্ড নিখিল এবং MSK এর মতো ক্রিয়েটারের ডেইলি ব্লগিং থেকে ইন্সপায়ার্ড হয়ে দীপ্ত শঙ্কর বক্সি একে দ্য লেজি বং বাংলাতে ইনফরমেটিভ ইয়েট এন্টারটেইনিং ফুড ব্লগিং এর কালচারটা নিয়ে আসে। আর সেই থেকেই তার ফুড ব্লগিং এর জার্নি শুরু হয়। আর ধীরে ধীরে তার ফুড ব্লগিং এর পাশাপাশি তার হিউমার, তার গুড লুকস এবং স্পেশালি তার ডান্স বাংলার মানুষের ভীষণ পছন্দ হয়। এবং 2022 আস্তে আস্তে সে তার ইউটিউব ক্যারিয়ারের শিখরে পৌঁছে যায়, যার ফলে সে তার জব কুইট করে একজন ফুল টাইম ইউটিউবার হওয়ার সিদ্ধান্ত নেয় সেই সময়। এর পরবর্তীকালে সে তার কোয়ালিটি কন্টেন্টের জন্য সে বিভিন্ন সেলিব্রিটির সাথেও কোল্যাব করার সুযোগ পায়। All come together, the civilians, every department does their respective work. আর সেই থেকেই দ্য লেজি বং একজন সাধারণ ফুড ব্লগার থেকে সাধারণ মানুষের ফেভারিট ফুড ব্লগারে পরিণত হয়। এছাড়াও তুমি যদি দ্য লেজি বং এর চ্যানেলটাকে একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যেখানে আজকাল নতুন ফুড ব্লগার্সরা দ্রুত সাকসেসফুল হওয়ার জন্য বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল জায়গায় গিয়ে ফুড রিভিউ করে এবং সেখানেও কিছু টাকার জন্য খারাপটাকেও ভালো বলে, সেখানে দাঁড়িয়ে আগের দুজনের মতোই দ্য লেজি বং 2019 থেকে আজ অব্দি বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গাকে তার নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরে, যেমন আমিনিয়া, গোলবাড়ি, আরসালান, ডিবাপি। এছাড়াও বাংলার আরো অনেক ঐতিহ্যবাহী জায়গা তার ভিডিওতে জায়গা পায়। আর এর থেকেও বড় কথা, তার ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ বলার যে অনেস্টি, সেই অনেস্টির জন্য বাংলার মানুষ তাকে অনেক ভালোবাসা দেয়। আর কোনো খাবার যদি তার প্রচন্ড ভালো লাগে তাহলে এটা তো আছেই, অসাধারণ খেতে, সত্যি কথা। এন্ড হয়তো সেই কারণেই সেই বাংলার একমাত্র ফুড ব্লগার যার সাথে বিভিন্ন বিদেশি ইউটিউবার কিংবা সেলিব্রিটি ইউটিউবার অথবা ফেমাস ফেসও তাদের মুভি প্রমোশনের জন্য তার সাথে কোল্যাব করেছে। তোমার দ্য লেজি বংকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরা ছাড়াও বাংলাতে এরকম আরো অনেক ফুড ব্লগার্স রয়েছে যারা এই ট্রেন্ডের স্রোতে গা ভাসায়নি কিংবা ভিউস অথবা টাকার জন্য খারাপ বা যাচ্ছে তাই খাবারকেও ভালো বলে না। তারাও তাদের অনেস্ট রিভিউর জন্য বেশ ফেমাস এবং তাদেরও ছোট্ট হলেও একটা লয়াল অডিয়েন্স বেস তৈরি হয়েছে। এবং তাদের মধ্যে গুড ফুড ব্রো, বং ইনসেন, ফুডস্পা এবং সুরজিৎ সাহা এদের নাম না বললেই নয়। আর তুমি যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার মনে এখন প্রশ্ন আসছে যে যাদের নাম বললে তাদের কমেন্ট বক্স খুললেই ভালো কমেন্টের পাশাপাশি খারাপ কমেন্টও চোখে পড়ে, তাহলে এদেরও তো হেটার্স আছে নিশ্চয়ই। আসলে আমিও দেখেছি এরকম কমেন্ট যেখানে সেই ফুড ব্লগারদের দেখানো ভালো খাবার দর্শকদের ভালো লাগেনি। বাট তুমি যদি আরো ভালো করে দেখো তাহলে নিশ্চয়ই খেয়াল করবে যে সেটা হয়তো 2-3 বছর আগের বানানো কোনো ভিডিও, এন্ড সেই কারণেই 3 বছরে যদি কোনো রেস্টুরেন্টের খাবারের গুণমান বা তার কোয়ান্টিটি যদি কমে তাহলে 3 বছর পর ক্রিয়েটাররা কি করবে। আর এটা ছোট বড় সমস্ত ফুড ব্লগারদের কমেন্ট বক্স খুললেই চোখে পড়ে, কারণ তুমিও জানো যে যত ভালো কন্টেন্ট বানাও 100% অডিয়েন্সকে তুমি কখনোই খুশি করতে পারবে না। তাই সেটাকে আমার মতে হেটার্স বলা চলে না। আর তাছাড়াও এদের কখনো কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে দেখা যায় না। আরো রিজন চাই এদের ভালোবাসার, তাহলে তুমি তোমার রিজন ধরেই বসে থাকো। জোকসাপা এদের বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি এটা এবং নতুন দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ও আর হ্যাঁ, ভিডিওতে হাইপ দিতে কিন্তু ভুলো না। আর এখন যদি তুমি বাংলার সমস্ত ভাইরাল রেস্টুরেন্ট ওনারদের ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।